আসসালামু আলাইকুম। রংপুর ক্যাডেট কোচিং আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে উপস্থিত আছি রাফি আমিন, সহকারী শিক্ষক গণিত, রংপুর ক্যাডেট কোচিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের গণিতের সর্বশেষের যে চ্যাপ্টারটা আছে সূত্র খুঁজি ও সূত্র বুঝি, এই টপিক্সটা নিয়ে বা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই চ্যাপ্টারে তোমরা দেখবে তোমাদের অনুশীলনীতে কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো সূত্রের সাহায্যে করতে হয়। আজ আমি তোমাদের সামনে যে অঙ্কটি নিয়ে এসেছি সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্কটাতে তোমাদের বইয়ে কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 3 নম্বর অঙ্কটাতে তোমরা দেখতে পারবে যে অরবিন্দু চাকমা পেনশনের টাকা পেয়ে 5 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার 8%। এটা তোমাদের স্টেমে দেওয়া আছে বা উদ্দীপকে দেওয়া আছে। এরপরে তোমাদেরকে 3টি প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি হচ্ছে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। খ নম্বরে বলা আছে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন, তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে তা নির্ণয় করো। এবং গ নম্বরে তোমাকে প্রশ্ন করেছে 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন। এই অঙ্কটিতে অনেকগুলো শব্দ তোমাদের কাছে একবারই নতুন। সর্বপ্রথম যে শব্দটি নতুন বলে তোমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে পেনশন। পেনশন জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়পত্র বলে এখানে একটা কথা আছে এবং বলা আছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক। এই কথাগুলো যদি তোমরা না জানো তাহলে এখানে এই ম্যাথটি করার কোনো মানেই হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজ এই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সঞ্চয়পত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সঞ্চয়পত্র জিনিসটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। তোমরা হয়তো অনেকেই তোমাদের বাবা মার মুখে শুনে থাকবে যে আমি সঞ্চয়পত্র কিনেছি, সঞ্চয়পত্র রেখেছি, এ ধরনের কথা শুনে থাকবে। সঞ্চয়পত্র জিনিসটা হচ্ছে যে একটা অ্যামাউন্ট বা একটা টাকা তুমি ব্যাংকে জমা রাখবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখবে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকাটি তুমি তুলতে পারবে না, কিন্তু ওই টাকার বিনিময়ে প্রতি 1 মাস পর পর বা প্রতি 3 মাস পর পর বা তুমি যদি 5 বছরের জন্য সেই সঞ্চয়পত্রটি কেনো, 5 বছর পর একটা মোটা অঙ্কের মুনাফা তুমি পাবে। হ্যাঁ, মুনাফা জিনিসটা কি? মুনাফাকে তুমি সুদও বলতে পারো, সুদও যা মুনাফাও তা, বা এটাকে তুমি লাভও বলতে পারো। অনেক অঙ্কে অনেক ভাষা ব্যবহার করা হয় এরকম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমরা সঞ্চয়পত্র বিষয়ে স্বচ্ছ ধারণা নিব। দেখো, সঞ্চয়পত্র কি? সঞ্চয়পত্রটা একটা পেপারস বা একটা কাগজ, অনেকটা চেকের মতো। যেমন চেকে লিখে টাকা উঠায় না অনেকে, ঠিক সেরকম একটা সঞ্চয়পত্র কাগজ, যেটা তোমাকে যে কোনো ব্যাংকে গিয়ে কিনতে হবে। এবং শুধুমাত্র ব্যাংক না, পোস্ট অফিসেও তোমরা এই সঞ্চয়পত্রগুলো কিনতে পারো। স্যার, আমি কিভাবে সঞ্চয়পত্র কিনব? সঞ্চয়পত্র তোমাকে কিনতে, মনে করো তুমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গেছো সঞ্চয়পত্র কিনতে, তখন ব্যাংক কর্মকর্তা তোমার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে তোমার যে আইডেন্টিফাই করতে যে পেপারসগুলো লাগে সেগুলো তোমার কাছে নেবে। নেওয়ার পরে তোমাকে একটি চেকের মতো কাগজ দিবে, দিয়ে বলবে যে আপনি 1 লক্ষ টাকা দিলেন, এই 1 লক্ষ টাকা কত বছরের জন্য রাখবেন। তুমি 2 বছরের জন্য রাখতে পারো, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য রাখতে পারো। বিনিময়ে তুমি কি পাবে? যে আমি 5 বছরের জন্য একটি সঞ্চয়পত্র কিনলাম 1 লক্ষ টাকার, এর বিনিময়ে আমি কি পাবো? আমি কি শুধু পেপারসটা নিয়ে আসবো? না, এর বিনিময়ে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমাকে প্রতি মাসে মাসে ওই 1 লক্ষ টাকার একটা মুনাফা দিবে বা সুদ দিবে বা তুমি লাভ দিবে, এ কথাও বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে স্যার আমি যদি 2 লক্ষ টাকার কিনি তাহলে কি আমার লাভটা বেশি আসবে? অবশ্যই আসবে। আমি যদি 5 লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র কিনি তাহলে লাভ আরও বেশি আসবে, অর্থাৎ 5 গুণ আসবে। কিন্তু তোমাকে সর্বপ্রথম যে কন্ডিশনটি দেওয়া হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি এই টাকাটি ব্যাংক থেকে তুলতে পারবে না। ধরো আমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে গেলাম এবং 1 লক্ষ টাকা দিয়ে একটি সঞ্চয়পত্র কিনলাম 1 লক্ষ টাকার। সঞ্চয়পত্রের যে চেকটা দেওয়া থাকবে সেই চেকটার উপরে 1 লক্ষ টাকা লেখা থাকবে এবং ওখানকার মধ্যে ছোট ছোট একগুলো টোকেন থাকবে, অর্থাৎ প্রতি মাসে মাসে তুমি কি একটা করে টোকেন ছিঁড়ে ব্যাংকে দিলে তোমাকে সেই লভ্যাংশটা দিবে। এই সঞ্চয়পত্রটা বিভিন্ন নামের হতে পারে, যেমন ধরো পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। স্যার, এই নামগুলোর সাথে মুনাফার কোনো সম্পর্ক আছে কিনা, বা এই নামগুলো কেন আলাদা আলাদা?
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পরিবার সঞ্চয়পত্র হচ্ছে এমন একটি সঞ্চয়পত্র যে সঞ্চয়পত্রটা শুধুমাত্র মহিলারা কিনতে পারে, অর্থাৎ এটা শুধুমাত্র মেয়ে মানুষদের জন্য। এই পরিবার সঞ্চয়পত্রটা কোনো পুরুষ লোক কিনতে পারবে না। হ্যাঁ, সেই মহিলা যদি চাকরিজীবী হয় বা গৃহিণী হয় বা যে কেউ হোক না কেন, এই সঞ্চয়পত্রটা শুধুমাত্র মহিলারা কিনতে পারে। এইটা মহিলাদের জন্যই ফিক্সড, এটা পুরুষ কিনতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তুমি যদি 1 লক্ষ টাকার, অর্থাৎ কোনো মহিলা যদি 1 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র কেনে, অর্থাৎ ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখে 5 বছরের জন্য ফিক্সড করে, সে প্রতি মাসে মাসে 912 টাকা করে লভ্যাংশ তুলতে পারবে, অর্থাৎ তার মুনাফা হবে 912 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপর আসো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে, হয়তো ওরা তোমাকে বললো যে আপনি প্রতি মাসে মাসে 800 টাকা পাবেন, কিন্তু এই 800 টাকা বা 900 টাকা যেটাই পান না কেন, সেটা প্রতি 1 লক্ষ টাকার জন্য এটা আপনি প্রতি মাসে মাসে তুলতে পারবেন না। অবশ্যই আপনাকে তুলতে হবে 3 মাস পর পর। আমি আবারও বলছি 3 মাস পর পর। অর্থাৎ ধরো ডিসেম্বরের 31 তারিখে তুমি কোনো একটি সঞ্চয়পত্র কিনলে, তুমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে কোনো লভ্যাংশ তুলতে পারবে না। এবং এই 3 মাস মিলে তোমার যে লভ্যাংশটা হবে বা মুনাফাটা হবে বা লাভটা হবে, সেটা তুমি এপ্রিল মাসে তুলতে পারবে। অর্থাৎ এই 3 মাসের মধ্যে তুমি ব্যাংকের কাছে কোনো লাভ চাইতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপর আসো পেনশন আর সঞ্চয়পত্র। অর্থাৎ পেনশন জিনিসটা কি? পেনশন হচ্ছে যারা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা সরকারি চাকরিজীবী, তারা রিটায়ারমেন্টের পর, অর্থাৎ চাকরির শেষে একটা মোটা অঙ্কের টাকা পায়। এটা তোমরা সবাই জানো যে আমার বাবা রিটায়ার করেছে, 20 লক্ষ টাকা পেয়েছে বা 30 লক্ষ টাকা পেয়েছে। এই টাকাটাকে বলা হচ্ছে পেনশনের টাকা। এই পেনশনের টাকা দিয়ে যারা সঞ্চয়পত্র কেনে, সেটাকে বলা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র। এটা শুধুমাত্র চাকরিজীবী যারা তারাই করতে পারে। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে স্যার, এই পরিবার সঞ্চয়পত্র যদি মহিলা কিনতে পারে, এই পেনশনার সঞ্চয়পত্র মহিলা কিনতে পারবে কিনা? হ্যাঁ, এই পেনশনার সঞ্চয়পত্র পুরুষ মহিলা উভয়ই কিনতে পারে, তবে তাকে অবশ্যই সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবী হয়ে রিটায়ারমেন্টের টাকা দিয়ে বা পেনশনের টাকা দিয়ে এটা কিনতে হবে। এটা তুমি বা আমি যারা সরকারি চাকরি করি না, তারা কিন্তু পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই পেনশনার সঞ্চয়পত্রটিও কিন্তু 3 মাস পর পর তোমাকে তুলতে হবে। এটাও তুমি প্রতি মাসে তুলতে পারবে না। এবার আসো সর্বশেষ 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। অর্থাৎ 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, অর্থাৎ যে কোনো টাকা তুমি ব্যাংকে ফিক্সড করে রাখবে 5 বছরের জন্য এবং তুমি কোনোই লভ্যাংশ তুলতে পারবে না। এটা 5 বছর পর এটার সাথে, অর্থাৎ এই 5 লক্ষ টাকার সাথে একটা মোটা অঙ্কের তোমাকে লভ্যাংশ দিয়ে একবারই টাকাটা দিয়ে দেবে। অর্থাৎ এটা থেকে তুমি 1 মাস পর পরও লাভ তুলতে পারবে না, 3 মাস পর পর না, 6 মাস পর পর না, অর্থাৎ ফিক্সড 5 বছর পরে গিয়ে তুমি এই লাভটা তুলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই এই 4টা সঞ্চয়পত্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। তারপর আরেকবার বলি, পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলাদের জন্য, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এটা সবার জন্য, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষ সবার জন্য, এবং এটার মুনাফা তোলা যায় শুধুমাত্র 3 মাস পর পর। এরপর পেনশনের সঞ্চয়পত্র, এই পেনশনের সঞ্চয়পত্র শুধুমাত্র চাকরিজীবীদের জন্য এবং চাকরিজীবীদের রিটায়ারমেন্ট বা চাকরি শেষ হওয়ার পরে যে টাকাটা পায় পেনশনে, সেটা দিয়ে এই সঞ্চয়পত্রটা কেনা যায়। এবং বাংলাদেশ সঞ্চয়পত্র এটা সবার জন্যই কেনা যায়, কিন্তু এটা শুধুমাত্র 5 বছর ফিক্সড করেই তোমাকে কিনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই এই সঞ্চয়পত্রগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। এবার আসো লাভটা আমি কিভাবে পাবো বা লভ্যাংশটা কিভাবে তুলব। এই পরিবার সঞ্চয়পত্র যদি তুমি কেনো, তাহলে প্রতি 1 লাখ টাকার জন্য তুমি 912 টাকা করে প্রতি মাসে লভ্যাংশ তুলতে পারবে। এরপর আসো 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যে সঞ্চয়পত্রটা সবাই কিনতে পারে এবং সেটা চাকরিজীবী হোক বা চাকরিজীবী না হোক বা পুরুষ হোক বা মহিলা হোক, সবাই কিনতে পারে। এটা 3 মাস পর পর তোমাকে মুনাফা দেবে প্রতি 1 লক্ষ টাকার জন্য 2622 টাকা। এরপর আসো পেনশনার সঞ্চয়পত্র, এই পেনশনার সঞ্চয়পত্র তুমি 3 মাস পর পর মুনাফা বা লভ্যাংশ তুলতে পারবে এবং এটা শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য, এবং 3 মাস পর পর প্রতি 1 লক্ষ টাকায় সে মুনাফা পাবে 2940 টাকা। এবং বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা, সেটা সবার জন্য, পুরুষ মহিলা চাকরিজীবী
বা চাকরিজীবী ছাড়া যারা আছে সবার জন্য কিন্তু এটা একটা ফিক্সড ডিপোজিটের মতো, অর্থাৎ ফিক্সড করে রাখতে হবে তোমাকে 5 বছর, এবং 5 বছর পরে ওই 5 লক্ষ টাকার পরেও তুমি কিছু লভ্যাংশ পাবে। এখন তোমার মনে হতে পারে যে স্যার আমি যে কোনো একটি সঞ্চয়পত্র, ধরে নিলাম পরিবার সঞ্চয়পত্র আমার মায়ের নামে কিনতে চাই, বা মা পরিবার সঞ্চয়পত্র কিনবে বলে আমাকে বলছে, এটার সিস্টেমটা কি? এটার সিস্টেমটা তুমি ব্যাংকে যাবা, সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক বা যে কোনো ব্যাংক, অথবা যে কোনো পোস্ট অফিসেও যেতে পারো। এই পোস্ট অফিসেও এই সঞ্চয়পত্র ক্রয় বা বিক্রয় হয়। অর্থাৎ এই পরিবার সঞ্চয়পত্র তুমি যদি সোনালী ব্যাংকে ক্রয় করো, তোমার মা ক্রয় করে, তাহলে 1 লক্ষ টাকা যদি তুমি তাদের জন্য ফিক্সড করো যে আগামী 5 বছর আমি 1 লক্ষ টাকা তুলব না, এই 1 লক্ষ টাকার বিনিময়ে আমাকে কি দেবেন? তারা তোমাকে প্রতি মাসে 912 টাকা করে লাভ দিবে। অর্থাৎ প্রতি 1 মাস পর পর তুমি 912 টাকা করে লাভ পাবে। এবং তুমি যে ফিক্সড করেছিলা বা একটা স্থির করেছিলা যে তুমি আগামী 5 বছর সেই টাকাটা তুলবা না, 5 বছর মানে ধরো 60 মাস, এবং প্রতি মাসে তুমি 912 টাকা করে তুলতে পারবে, এবং 60 মাস হয়ে যাওয়ার পরে তোমার যে 1 লক্ষ টাকা রেখেছিলা সেই 1 লক্ষ টাকাও ফেরত পাবে। মাঝখান থেকে তোমার এই 912 টাকা করে প্রতি মাসে লাভ পাবে। আরও একটি কথা বলি, তোমরা হয়তো মনে করতে পারো যে স্যার আমি হয়তো দেশের বাইরে যাব, আমি হয়তো নানু বাড়ি যাব, দাদি বাড়ি যাব, ঘুরতে যাব, বা আমার এই মাসে টাকাটা তোলার প্রয়োজন নাই, অর্থাৎ আমি 3 মাস 4 মাস পরে টাকাটা তুলতে চাই, বা আমার ইচ্ছা মতো আমি 7 মাস পরে টাকাটা তুলতে চাই, আমি এটা প্রতি মাসে মাসে তুলতে চাই না, কোনো সমস্যা নেই। কিন্তু প্রতি মাসে মাসে তোমার জন্য ওটা অ্যাকাউন্টে রাখা থাকবে। তুমি ওটা 2 মাস পরে তুলতে পারো, 5 মাস পরেও তুলতে পারো, অথবা 1 বছর পরেও তুলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করি সঞ্চয়পত্র সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। এবার আসো আমরা আমাদের মূল টপিকসে, অর্থাৎ যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেই অঙ্কটার দিকে একটু তাকাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো যে আমি যদি সঞ্চয়পত্র কেনার পরে যদি আমি 3 বছরের জন্য কিনি, বা 5 বছরের জন্য কিনি, বা 10 বছরের জন্য কিনি, আমার কিন্তু ওই যে পরিবার সঞ্চয়পত্রের 912 টাকা করে দিবে, এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ হয়তো তুমি মনে করতে পারো যে স্যার আমি যদি পরিবার সঞ্চয়পত্র 1 লক্ষ টাকার 5 বছরের জন্য কিনি তাহলে কি আমাকে 912 টাকা করে দিবে? না, আমি যদি 20 বছরের জন্য ফিক্সড করে রাখি তাহলে আরও বেশি দিবে প্রতি মাসে মাসে। এটার কোনো অপশন বা চান্স নেই, তুমি 912 টাকা করেই পাবে। সেটা 5 বছরের জন্যও তাদের সাথে চুক্তি করো, আর 10 বছরের জন্যই চুক্তি করো। অর্থাৎ তুমি বলতে পারো যে আমি 5 বছর এই টাকাটা তুলব না, তাহলে তার 5 বছরের জন্য তাদের সাথে চুক্তি করলা। অথবা তুমি বলতে পারো যে আগামী 10 বছর আমি তুলব না, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এই যে 2 বছরের জন্য বা 5 বছরের জন্য বা 10 বছর বা 20 বছরের জন্য তুমি কিনলা, এর সাথে মুনাফার কোনো সম্পর্ক নেই বা লাভের কোনো সম্পর্ক নেই। তুমি 20 বছরের জন্য কিনলেও প্রতি মাসে 912 টাকা করে পাবা, 5 বছরের জন্য কিনলেও প্রতি মাসে 912 টাকা করে পাবা। তার মানে এই যে 5 বছরের জন্য সঞ্চয়পত্র কেনা বা 10 বছরের জন্য সঞ্চয়পত্র কেনা সবই একই ধরনের কথা, তোমাদের এখানে লাভের কোনো কম বেশি হবে না। এবার আসো যে এই যে 3 মাস ভিত্তিক মুনাফা যেটা বলা হচ্ছে, বা 3 মাস অন্তর অন্তর যেটা মুনাফার কথা বলা হচ্ছে, সেটা তুমি যদি 5 বছরের জন্য কেনো তাহলেও 3 মাস পর পর যে মুনাফাটা পাবা, 10 বছরের জন্য যদি কেনো সঞ্চয়পত্র তাহলেও 3 মাস পর পর মুনাফা পাবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমাদের এই অঙ্কটাতে কি বলছে এখন আমরা একটু দেখে নিই। দেখো, মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র ও নীতি যৌক্তিক ব্যাখ্যা সহ তৈরি করো। এখানে আমি আবারও বলি যে মুনাফা যে কথা, লাভ একই কথা, সুদ একই কথা। অর্থাৎ মুনাফাও যা, লাভও যা, সুদও তা। অঙ্কের ভাষাগুলোতে বিভিন্ন অঙ্কে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আমাদের এই যে মুনাফার যে সূত্রটা সেটা এবার আবিষ্কার করার চেষ্টা করব, যে আমার মুনাফাগুলো কিভাবে আমি অঙ্কের মাধ্যমে খুব দ্রুত গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে বলছে দেখো, মনে করি মূলধন পি টাকা। এখানে মূলধনটাকে কেন পি ধরলাম? স্যার এটা পি না 100 তো ধরতে পারি, কোনো সমস্যা নেই। এখানে পি এমন একটি চলক বলতে পারো বা একটি লেটার বলতে পারো যেটাকে মূলধন পি ধরা হয়, কারণ মূলধনের ইংলিশটাকে বলা হয় প্রিন্সিপাল। আমি আবারও বলছি প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল টাকাটাকেই মূলধন বলা হয় জন্য এখানে এই লেটারটা থেকে পি ব্যবহার করা হয়েছে। এরপর একটা সুদের হার, অর্থাৎ কত পার্সেন্ট সুদ দিবে তোমাকে, এই সুদের ব্যাপারগুলো তোমরা পার্সেন্টেন্সে অনেক ভালোভাবে শিখেছো, যে 5% মানে কি, 10% মানে কি, শতকরা চ্যাপ্টারটাতে। এবার তাহলে সুদের হার বা মুনাফার হার ধরবো আমি R%। যে স্যার এখানে অনেক অক্ষর থাকতে আর ধরা হলো কেন? আর ধরা হলো এ কারণে যে ওই যে মুনাফার হার, এটাকে ইংলিশে বলে রেট অফ প্রফিট।
আমি আবারও বলছি, রেট অফ প্রফিট। ওই রেট অফ প্রফিটের আর থেকে দেওয়া হচ্ছে স্মল আর। ক্লিয়ার? এবং যেহেতু শতকরা হিসেবে আমাকে মুনাফা দিবে, অর্থাৎ প্রতি 100 টাকায় মুনাফা দিবে, ঠিক সে কারণে এটাকে R% ধরা হয়েছে। এবং টাকাটা যেহেতু একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে দিবে, নির্দিষ্ট একটা সময়ের দরকার হবে, এবং এই সময়টাকে বলা হচ্ছে এন। আমি আবারও বলছি, সময়টাকে এন বলা হয়। স্যার, প্রিন্সিপাল টাকার জন্য যদি পি বলা হয়, রেট অফ প্রফিটের জন্য বা মুনাফার হারের জন্য আর বলা হয়, তাহলে সময়ের জন্য তো টাইম, সেটাকে তো টি ধরা উচিত। তাহলে এন কেন ধরলো? এটাকে মেইনলি বলা হচ্ছে নাম্বার অফ টাইম। আমি আবারও বলছি, নাম্বার অফ টাইমের সেই নাম্বারের এন থেকে এখানে স্মল এন ধরা হয়েছে। এবং এই যে মুনাফাটা দেওয়া হবে, এটা তোমাকে বছর অন্তর হিসাব করতে হবে। আমি আবারও বলছি, বছর অন্তর হিসাব করতে হবে, অর্থাৎ প্রতি বছর বা বছর হিসেবে তোমাকে হিসাব করতে হবে। কোনো অঙ্কে যদি তোমাকে নাম্বার অফ টাইম 3 মাস দেয়, সেই মাসটাকে তোমাকে বছরে কনভার্ট করতে হবে। অর্থাৎ 3 মাস সমান কত বছর, সেটা তোমাকে হিসাব করতে হবে। 6 মাস সমান কত বছর? স্যার, 6 মাস সমান তো অর্ধেক বছর, অর্থাৎ 1/2 বছর। এই এনের মানটা বা সময়টা কখনোই তুমি মাসে বা দিনে হিসাব করে সুদের হার বের করতে পারবে না এই সব সূত্রের সাহায্যে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আসো তাহলে এবার আমরা মুনাফার সেই সূত্রটি আবিষ্কার করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, মনে করি আমাদের মূলধন বা মেইন টাকা ছিল পি, এবং মুনাফার হার ধরলাম R%। এই আর এর মান চেঞ্জ হতে পারে, পি এর মানও চেঞ্জ হতে পারে। অর্থাৎ 1 লক্ষ টাকা রাখলে মূলধন পি হবে 1 লক্ষ টাকা, আর যদি 5% সুদ হয় বা 5% মুনাফা হয়, তাহলে আর এর মান হবে 5, এবং নাম্বার অফ টাইমটা ডিপেন্ড করবে বছরে। ধরে নিলাম 5 বছরের জন্য রাখছি, তাহলে এন এর ভ্যালু হবে 5। যদি বলি 6 মাসে আমার মুনাফা কত, তাহলে এন এর ভ্যালু হবে 1/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো আমরা সূত্রটা দেখার চেষ্টা করি যে R% মুনাফা বলতে কি বুঝি। R% মুনাফা বলতে শতকরা আর টাকা। কত টাকা? আর টাকা। অর্থাৎ 100 টাকায় 1 বছরের সুদ বা মুনাফা আর টাকা হলেই সেটাকে বলবো আমি R% মুনাফা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখতে পাচ্ছি যে 100 টাকায় 1 বছরের সুদ আমি লিখেছি আর টাকা। এটা কোথায় পেয়েছি? এই মুনাফার হার থেকে পেয়েছি। এরপর ঐকিক নিয়ম ব্যবহার করে 1 টাকায় 1 বছরের সুদ কত আসবে? R/100 টাকা। এবং পি টাকায় যদি 1 বছরের সুদ হয়, তাহলে উপরে পি গুণ হয়ে যাবে, পি গুণন R/100। এবার ওই পি টাকায় যদি এন বছরের মুনাফা হয়, তাহলে নিশ্চয়ই এই একের সাথে যেহেতু এন তুলনা করেছি, এন বড় সংখ্যার জন্য এন উপরে গুণ হয়ে যাবে। তাহলে আমি বলে পি আর এন ভাগ 100। অর্থাৎ কোনো টাকা যদি তুমি ব্যাংকে রাখো কোনো একটা পার্সেন্ট মুনাফায়, তাহলে তুমি খুব সহজেই এই সূত্রের সাহায্যে বের করতে পারবে যে তোমার মুনাফাটা কত হবে। এই সূত্রতে তুমি পি অর্থাৎ প্রিন্সিপাল বা মেইন টাকা বসাই দিবে, আর হচ্ছে রেট অফ প্রফিট বা মুনাফার হার বসাই দিবে, এন হচ্ছে নাম্বার অফ টাইম বা সময়টি বসে দিবে, কিন্তু সময়টা হতে হবে অবশ্যই বছরে। এই সূত্রতে যদি তুমি প্রয়োগ করো, তাহলে খুব সহজেই তত বছর পর তত টাকার মুনাফা তুমি কত পাবা, সেটা এই সূত্রতেই তুমি পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে মুনাফা ইজ ইকুয়াল টু আই হলে, অর্থাৎ এখানে আবার মুনাফা আমি স্যার আই ধরলাম কেন, বা লাভটাকে আই ধরলাম কেন? এই আই ধরার অর্থ হচ্ছে মুনাফার ইংলিশটা হচ্ছে ইন্টারেস্ট। আমি আবারও বলছি, ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টের আই জন্য এখানে ক্যাপিটাল আই ধরা হয়েছে মুনাফার পরিবর্তে। অর্থাৎ মুনাফা আই হলে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন ডিভাইডেড বাই 100। তবে এখানে বলে রাখা ভালো, এই সূত্রতে শুধুমাত্র দুটো ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। সেটা হচ্ছে মুনাফার ক্ষেত্রে আইটা ক্যাপিটাল লেটার, এবং প্রিন্সিপাল টাকার ক্ষেত্রে পিটা ক্যাপিটাল লেটার। এন এবং আর কে স্মল লেটারে লেখা হয়। তোমরা ভুলেও এই কাজটি করবে না যে এইটাকে আইটাকে স্মল লেটার, পিটাকে স্মল লেটার, আরটাকে স্মল লেটার, এনটাকে সবগুলো স্মল লেটার লেখা যাবে না। এই ফর্মুলাতে ক্যাপিটাল লেটার হবে আই এবং পি, এবং এন এবং আরটা হবে শুধুমাত্র স্মল লেটারে। তার মানে এটাকে যদি আমি ল্যাঙ্গুয়েজে বা ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে আমি খুব সহজে লিখতে পারি আই ইকুয়াল টু যেহেতু পি আর এন ডিভাইড বাই 100, তার মানে আই ইকুয়াল টু মুনাফা ইজ ইকুয়াল টু পির পরিবর্তে লিখেছি আসল, আর হচ্ছে রেট অফ প্রফিট বা মুনাফার হার, আর এন হচ্ছে সময়। অর্থাৎ মুনাফা ইজ ইকুয়াল টু আসল গুণন মুনাফার হার গুণন সময় ডিভাইডেড বাই 100। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা সূত্রটা সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়েছো। এবার আমরা খ নম্বর প্রশ্নটার দিকে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো খ নম্বর প্রশ্নটাতে আমাকে কি বলেছে। খ নম্বর প্রশ্নটাতে বলেছে তিনি প্রথম কিস্তিতে 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। অর্থাৎ ওই যে লোকটা পেনশনের টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছিল, কত টাকার সঞ্চয়পত্র কিনেছিল?
5 লক্ষ টাকা। কত টাকার সঞ্চয়পত্র কিনেছিল? 5 লক্ষ টাকার। এই 5 লক্ষ টাকা সে কিন্তু কত পার্সেন্ট সুদে রেখেছিল? 8% সুদে বা 8% মুনাফায় সে সঞ্চয়পত্রটা কিনেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো এই 8% মুনাফায় সে 5 লক্ষ টাকায় 3 মাস অন্তর, ওই প্রশ্নটাতে কিন্তু আমাকে বলেছিল যে 3 মাস অন্তর মুনাফা পাবেন, তোমার তৈরি করার সূত্রটি ব্যবহার করে তা নির্ণয় করো। আমরা যে সূত্রটি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে I = PNR / 100। সেই সূত্রটা প্রয়োগ করে আমরা ওই লোকটাকে দেখাতে চাই যে আসলে আপনি কত টাকা মুনাফা পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো যে প্রথম কিস্তির কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রথম কিস্তি বা 3 মাস অন্তর। তার মানে সে পেনশনার সঞ্চয়পত্র কিনেছে। আমি প্রথমেই বলেছিলাম যে পেনশনার সঞ্চয়পত্রগুলো কয় মাস পর পর লাভ তোলা যায়? 3 মাস পর পর লাভ তোলা যায়। তাহলে নিশ্চয়ই আমরা 3 মাস পর প্রথম কিস্তির টাকাটা তুলব। অর্থাৎ প্রথম কিস্তি মানে কিন্তু 1 মাস পরে টাকা তোলা নয়। 3 মাস পরে যেহেতু আমাকে টাকাটা দিবে, সেহেতু এই 3 মাস পরটাকে বলা হচ্ছে প্রথম কিস্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো মুনাফা নির্ণয় আমি কিভাবে করব। এখানে বলা হচ্ছে সময়টা দেওয়া আছে কত? 3 মাস। আমি কিছুক্ষণ আগে বলেছি যে সময়টা কখনোই তুমি মাসে করতে পারবে না বা দিনে করতে পারবে না। এই সময়টাকে অবশ্যই তোমাকে বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে 3 মাসটাকে যদি বছরে কনভার্ট করতে যাই তাহলে লিখবো 3/12। কেন 12 লিখলাম? কারণ 12 মাসে 1 বছর। এই ভগ্নাংশের মানটাই হবে 3 মাসে বছরে কনভার্ট করার। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, সুদের বা মুনাফার হার আমি বলেছিলাম হার অর্থাৎ রেট অফ প্রফিট, এবং ওই অঙ্কটাতে বলা আছে রেট অফ প্রফিট বা মুনাফার হার যেহেতু 8%, 8 = 8/100। কারণ শতকরা চিহ্ন তুলে দিলে কি করতে হয়? ভাগ 100 লিখতে হয়। এরপর আরেকটি ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে মূলধন P = 5 লক্ষ টাকা। তার মানে এই অঙ্কটাতে 3টা জিনিস আমার দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং রেট অফ প্রফিট দেওয়া আছে। এবং এরা বলছে এই 3টা দেওয়া থাকলে কিভাবে আপনি এটার মুনাফা বের করবেন, যেটা আপনি কিছুক্ষণ আগে সূত্র দেখিয়েছেন। আমরা সূত্র দেখিয়েছিলাম কি? মুনাফা = আসল গুণন মুনাফার গুণন সময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আসল যেহেতু 5 লক্ষ টাকা এবং মুনাফার হার 8%টাকে আমি ভগ্নাংশে কনভার্ট করেছি, অর্থাৎ 8/100, এখানেও লিখেছি 8/100, এবং সময়টা যেহেতু 3 মাস ছিল, এটাকে বছরে কনভার্ট করেছি 3/12। এখানে ক্যান্সেলিং বা কাটাকাটি করলে আসবে 10,000 টাকা। তার মানে ওই লোকটি ওই যে পেনশনার সঞ্চয়পত্র কিনেছিল সেটা 3 বছরের জন্য কিনুক আর 5 বছরের জন্য কিনুক, সেটার সাথে কোনো মুনাফার সম্পর্ক নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে 3 মাস অন্তর অন্তর কথা বলা হয়েছে, সেই 3 মাস অন্তর অন্তরের প্রথম কিস্তিটা আমি পাবো 10,000 টাকা। অর্থাৎ ওই লোকটি যদি পেনশনের সঞ্চয়পত্র কিনে থাকে এবং 8% মুনাফার হারে, তখন সে 3 মাস পরে এই 5 লক্ষ টাকা জমা রেখেছিল যেটা সঞ্চয়পত্র কিনেছিল, সেটার জন্য সে 3 মাস পরে ব্যাংকে গিয়ে এই 10,000 টাকা প্রফিট বা লাভ পাবে। নিশ্চয়ই তোমরা এটা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার গ নম্বর প্রশ্নটাতে কি বলছে সেটা আমরা একটু তাকাই। দেখো গ নম্বর প্রশ্নটাতে বলছে যে 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবে। অর্থাৎ এইভাবে 3 মাস পর পর সে টাকা তুলতেই থাকবে এবং 3 বছর পরে সে টোটাল কত টাকা মুনাফা পাবে। ঠিক প্রথম যে সূত্রটি আমরা আবিষ্কার করেছিলাম বা দেখিয়েছিলাম, সেই সূত্র থেকেই আমরা এই অঙ্কটিও করতে পারি। আমি কিন্তু আবারও বলছি যে এই যে 5 লক্ষ টাকা রাখলো বা 10 লক্ষ টাকা রাখলো, এটাই আমার মূলধন, এবং এটা 3 মাস অন্তর অন্তর মুনাফা থাকবে না 5 বছর মেয়াদি কিনবে, এটার সাথে মুনাফার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তোমাদের মাথায় খুব ভালোভাবে ঢুকাই নাও যে আমার এই সঞ্চয়পত্রটা 2 বছরের জন্য কিনি, 5 বছরের জন্য কিনি, 10 বছরের জন্য কিনি, 20 বছরের জন্য কিনি, তাতে কোনো সমস্যা নেই। ওটার সাথে অঙ্কের রেজাল্টের কোনো সম্পর্ক নেই, কারণ ওটার সাথে মুনাফার কোনো সম্পর্ক থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো 3 বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার কিন্তু কোনো মূলধন চেঞ্জ হয় নাই, অর্থাৎ 5 লক্ষ টাকা আমার ব্যাংক নিয়ে নিয়েছে। এবার দেখো যে অঙ্কটাতে সময় দেওয়া আছে কত বছর, এবার 3 বছর। তাহলে সময় দেওয়া আছে n = 3 বছর। এটা কি আবার বছরে কনভার্ট করতে হবে? হবে না, কারণ এটা আমার বছরে দেওয়াই আছে। যদি বছরে দেওয়া না থাকতো, যেমন খ নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমার 3 মাস দেওয়া ছিল, ওটাকে আমি বছরে কনভার্ট করে নিয়েছিলাম, কিন্তু এখানে কোনো বছরে কনভার্ট করতে হবে না। তার আগে দেখো আমাদের মূলধন 5 লক্ষ টাকার কোনো চেঞ্জ হয় নাই। আমাদের মুনাফার হার আগেও 8% দিয়েছিল, এখনও 8%, কারণ আমি সঞ্চয়পত্রটা কিনেই ছিলাম 8% মুনাফায়।
ওকে, এবার তাহলে টোটাল মুনাফাটা কত হবে? মুনাফা ইজ ইকুয়াল টু আসল গুণ মুনাফার হার গুণন সময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসল আমার 5 লক্ষ টাকায় আছে, মুনাফার হার 8/100 এবং সময়টা হচ্ছে 3 বছর। এটা ক্যান্সেলিং বা কাটাকাটি বা লঘিষ্ঠকরণ করলে পাবো আমি 1,20,000 টাকা। অর্থাৎ এই লোকটা 3 মাস পর পর টাকা উঠাতে ছিল এবং এই টাকা 3 বছর পর সে মোট কত টাকা তুললো? সে মোট 1,20,000 টাকা লাভ বা মুনাফা তুলেছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের মনে হতে পারে যে স্যার ওই যে 5 লক্ষ টাকা রেখেছিলাম, এখন কি 1,20,000 টাকা ওখান থেকে কেটে নিবে? না, কেটে নেবে না। এটা তোমার ইন্টারেস্ট বা লাভ পেলা তুমি 1,20,000 টাকা 3 বছরে। তুমি ওই লোকটি 5 বছরের জন্য যদি সজ্জাপত্র কিনে থাকে, তাহলে 5 বছর পরে গিয়ে এই লাভটা তো সে নিবেই প্রতি 3 মাস পর পর। তারপরে ওই 5 লক্ষ টাকা পুরোটাই সে রিটার্ন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রংপুর ক্যাডেট কোচিংয়ের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।